বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। নূর আফসানা ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আমাদের চ্যাপ্টারগুলো নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। সেই হিসাবে আজকে আমরা বিমার উপর একটি ক্লাস নেব। আজকের ক্লাসে আমরা মূলত দুটি বিষয় নিয়ে আলোকপাত করব। প্রথমত হচ্ছে বীমা চুক্তি কি এবং হচ্ছে বীমা চুক্তির বৈশিষ্ট্য। যদিও ক্লাসে বীমা কাকে বলে বা বীমা চুক্তি কি বিষয়টি আলোচনা করা হয়েছে, কিন্তু বীমা চুক্তির প্রকৃতি বা বৈশিষ্ট্য বোঝার জন্য আমাদেরকে একটু পিছনের দিকে সরে আসতে হবে এবং একটু বুঝতে হবে যে বীমা চুক্তিটা কি। মূলত বীমা চুক্তির মাঝেই বীমার বৈশিষ্ট্যগুলো নিহিত রয়েছে। বীমা হচ্ছে এক ধরনের চুক্তি, অর্থাৎ এটিকে আমরা চুক্তি কেন বলছি, যেখানে এক পক্ষ প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঝুঁকি কাঁধে নিয়ে থাকে। এক্ষেত্রে দুটি পক্ষ থাকে, বীমাকারী ও বীমা গ্রহীতা। বীমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে তার সম্ভাব্য ঝুঁকি বা বিপদের ভার বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে দেয়। তাহলে বীমা হচ্ছে সে ধরনের চুক্তি যার মাধ্যমে বীমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে তার সম্ভাব্য ঝুঁকি, অর্থাৎ যে ঝুঁকিটা এখনো সংঘটিত হয়নি, সেই সম্ভাব্য ঝুঁকিটা বা বিপদের ভার বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে দেয়, বা সেই ঝুঁকিটা তারা বিনিময় করে থাকে। অর্থাৎ প্রিমিয়ামের বিনিময়ে এখানে ঝুঁকিটা বিনিময় করা হয়। বীমাকারী কোম্পানি সেই ঝুঁকিটা নিজের কাঁধে তুলে নেয়, তাই হচ্ছে মূলত বীমা। এখানে ঝুঁকির যে বিষয়টা, যে এটা হচ্ছে সম্ভাব্য ঝুঁকি, অর্থাৎ সে ঝুঁকিটা হতে পারে আবার এখানে নাও হতে পারে, কিন্তু সে সম্ভাব্য, কারণ আমাদের ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত ভবিষ্যতের যে অনিশ্চয়তাটা, সেটাই হচ্ছে এক ধরনের ঝুঁকি। এই ঝুঁকিটা মোকাবেলা করার জন্য মূলত বীমার উদ্ভব, এবং সেই ঝুঁকি মোকাবেলার কনসেপ্ট থেকেই বীমা কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়েছে, এবং বীমা কোম্পানিগুলো তাদের সেবা, বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। তাহলে বীমা হচ্ছে এমন এক ধরনের চুক্তি যার মাধ্যমে বীমা গ্রহীতা তার নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে জীবন ও সম্পত্তির ঝুঁকি বা দায়ভার অন্যর কাঁধে সেটা চাপাতে পারে। কার উপর? বীমাকারীর উপর। তাহলে বীমা ব্যবস্থায় আমরা বলতে পারি যে বীমা ব্যবস্থায় নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমাকারী বীমা গ্রহীতার জীবন ও সম্পত্তির ঝুঁকির ভার বা দায় গ্রহণ করে থাকে, এবং বীমা চুক্তিতে উল্লেখিত কারণে ঝুঁকি বা ক্ষতি হলে তা পূরণ করে। এখানে চুক্তিতে যে কারণগুলো উল্লেখ করা আছে, সেই কারণগুলোর কারণে যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতিটা তারা এখানে পরিশোধ করে থাকে। যদি চুক্তিপত্রে এরকম কোনো কারণের কথা উল্লেখ থাকে যে যার মাধ্যমে তারা সেটা ক্ষতিপূরণ করতে পারবে না, তাহলে সেটা আর ক্ষতিপূরণ যোগ্য নয়। তাহলে বীমা অবশ্যই এক ধরনের চুক্তি, এবং এই চুক্তির মাঝে কি, চুক্তির মধ্য দিয়ে যে বিষয়গুলো চুক্তিতে উল্লেখ করা থাকে, সেই বিষয়গুলোই এখানে পরিশোধ করা হয়। কিসের বিনিময়? নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়। আর এখানে দুটি পক্ষ থাকে, এক পক্ষ হচ্ছে বীমাকারী, আরেক পক্ষ হচ্ছে বীমা গ্রহীতা। বীমা সম্পর্কে বিভিন্ন লেখকগণ বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। তাদের কনসেপ্টগুলো পড়লে আমরা বীমা সম্পর্কে আরও একটু ক্লিয়ার ভিউ পেতে পারি। যেমন বিখ্যাত এমএন মিশ্রার যে বীমার সুন্দর একটি কনসেপ্ট দিয়েছেন, সেটি হচ্ছে যে ওনার মতে বীমা হচ্ছে এরূপ একটি বিষয় বা চুক্তি যার সাহায্যে উভয় পক্ষের স্বীকৃত আকস্মিক বিপদের জন্য বীমাকারী বিপুল পরিমাণ অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয়, এবং এ ধরনের ঝুঁকি গ্রহণের বিনিময়ে অন্য পক্ষের কাছ থেকে প্রিমিয়াম পেয়ে থাকে। যে বীমা হচ্ছে এমন একটি বিষয় বা চুক্তি, শুরুতে তিনি এই বিষয়টার প্রতি আইডেন্টিফাই করেছেন, এবং এটার উপরে এমফাসিস বেশি গুরুত্ব আরোপ করেছেন যে বীমা হচ্ছে এক ধরনের চুক্তি যার সাহায্যে উভয় পক্ষের স্বীকৃত আকস্মিক বিপদের জন্য, অর্থাৎ যে বিপদটা সম্ভাব্য একটা ঝুঁকি, যেটা ভবিষ্যতে আমার হতে পারে আবার নাও হতে পারে, বীমাকারী বিপুল পরিমাণ অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয়। বীমাকারী এখানে অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয়, এবং এ ধরনের ঝুঁকি গ্রহণের বিনিময়ে অন্য পক্ষের কাছ থেকে প্রিমিয়াম পেয়ে থাকে। তাহলে বীমা কিসের বিনিময়ে দিচ্ছে?
প্রিমিয়ামের বিনিময়ে এক পক্ষ আরেক পক্ষের ঝুঁকিটা বহন করছে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বীমা চুক্তি, এবং এখানে অবশ্যই দুটি পক্ষ বিদ্যমান, একটি হচ্ছে বিমাকারী আর একটি হচ্ছে বীমা গ্রহীতা। এবং দ্য লাস্ট থিং ইজ যে এখানে এক পক্ষ আরেক পক্ষের ঝুঁকি কিসের বিনিময়ে বহন করছে? নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বহন করে থাকে। তাহলে পরিশেষে আমরা কি বলতে পারি যে বীমা এক ধরনের চুক্তি, এবং অবশ্য চুক্তিটা কি ধরনের চুক্তি? লিখিত চুক্তি, যেখানে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতার সম্ভাব্য ঝুঁকির দায় বীমাকারী প্রতিষ্ঠান নিয়ে নেয়। তাহলে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে, প্রিমিয়াম ছাড়া কখনোই সে ঝুঁকির দায়ভার বীমা গ্রহীতাকে বীমা কোম্পানি পরিশোধ করবে না। তাহলে এই ছিল মোটামুটি বীমা চুক্তি বা বীমা কাকে বলে। এই বিষয়টা আশা করি তোমাদের মাঝে ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টস বক্সে কমেন্ট করবে। এখন যাচ্ছে আমাদের পরবর্তী পোর্শনের দিকে, যে বীমা চুক্তির বৈশিষ্ট্য বা প্রকৃতি, অর্থাৎ বীমা চুক্তিটাকে কেন আমরা বীমা চুক্তি বলবো, এটার কি ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান বা কোন বৈশিষ্ট্যের আলোকে আমরা বীমা চুক্তিটাকে বীমা চুক্তি বলে সংজ্ঞায়িত করতে পারবো, বা একটি বিষয়কে আমরা কেন বীমা বলবো, কি কি বিশেষ গুণ এটার মাঝে থাকলে সেটাকে বীমা চুক্তি আওতায় আনতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। আমাদের সৃজনশীল প্রশ্নগুলোতে যখন এই কনসেপ্টটা চলে আসবে যে কোনো একটা উদ্দীপকের মাধ্যমে একটা ঘটনার বিবৃতি দিল, যে এখানে দিয়ে বলা হতে পারে যে বীমা এখানে কি কি বৈশিষ্ট্যের আলোকে সেটাকে বীমা চুক্তির মাঝে বীমা চুক্তিতে সংজ্ঞায়িত করা যায়, তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো আইডেন্টিফাই করলে সহজেই বীমা চুক্তির বৈশিষ্ট্যগুলোতে বীমা কাকে বলে বা বীমাটা কি সেটাও বুঝতে পারবো এবং বীমা চুক্তিটাকেও চিহ্নিত করতে পারবো। প্রথমত যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ঝুঁকি বহন, অর্থাৎ বীমা সাধারণত ঝুঁকি বহন করে থাকে। কার ঝুঁকি বহন করে? এখানে এক পক্ষ আরেক পক্ষের ঝুঁকি বহন করে থাকে। বীমা চুক্তির মূল উদ্দেশ্য হল নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতার জীবন ও সম্পত্তির ঝুঁকি হ্রাস করা। এখানে কার বলা হয়েছে? বীমা গ্রহীতার জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করা। সকল বীমা গ্রহীতার ক্ষতি স্বাভাবিক একসাথে হবে না, একসাথে হয়ও না। স্বল্প সংখ্যক সংঘটিত ক্ষতি সব বীমা গ্রহীতার মাঝে বন্টনের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা হয়। এজন্য বলা হয় বীমা চুক্তিটা বহন সাপেক্ষ চুক্তি। অর্থাৎ কথাটা বলা হয়েছে যে স্বল্প সংখ্যক সংঘটিত ক্ষতি, যেটা অধিক পরিমাণও না, সাধারণত স্বল্প সংখ্যক ক্ষতি সব বীমা গ্রহীতার মাঝে বন্টনের মাধ্যমে ঝুঁকিটা হ্রাস করা হয়। স্বভাবতই বীমা যেটা করা হয়ে থাকে সেখানে কোনো একক গ্রাহকও থাকে না, এখানে একের অধিক অনেক বীমা গ্রহীতা থাকে। সো তাদের মাঝে বিষয়টা প্রিমিয়ামের বিনিময়ে ঝুঁকিটা সাধারণত বন্টন করা হয়। তারপরে কি বলা হয়েছে? যৌথ বা সমবায় ব্যবস্থা। বীমা ব্যবস্থায় বীমা গ্রহীতা যে প্রিমিয়াম দেয় তা একত্র করে ক্ষতি সংঘটিত হলে ওই সম্মিলিত অর্থ থেকে কি ক্ষতিপূরণটা প্রদান করা হয়। অর্থাৎ এখানে বীমা গ্রহীতা থাকবে একের অধিক বীমা গ্রহীতার যে সম্মিলিত প্রিমিয়ামটা তার বিনিময়ে সাধারণত হয়তো যদি ক্ষতি সংঘটিত হয় কোনো একক ব্যক্তির ক্ষতিপূরণ প্রদান করা হয়। সবার ক্ষতি হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু তাদের প্রিমিয়ামের অর্থটা কিন্তু এখানে একটা সম্মিলিত অর্থ, তা একত্রিত করে ক্ষতি সংঘটিত হলে ওই সম্মিলিত অর্থ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। অনেক বীমা গ্রহীতার অর্থ থেকে অল্প সংখ্যক বীমা গ্রহীতার ক্ষতিপূরণ করা হয় বলে একে যৌথ ব্যবস্থাও বলা হয়। ঝুঁকি মূল্যায়ন। বীমা চুক্তি সম্পাদনের আগে প্রিমিয়াম নির্ধারণকল্পে বীমা গ্রহীতার বিষয়বস্তুর ঝুঁকির পরিমাপ বা মূল্যায়ন করা প্রয়োজন। অর্থাৎ কোন ক্ষতির এগেনস্টে এখানে ক্ষতিপূরণ করা হবে তার একটা আনুমানিক পরিমাপ এখানে করা হয়। কোনো ভবিষ্যতের কোনো কিছু আসলে অ্যাকুরেটলি পরিমাপযোগ্য নয়, কিন্তু একটা পূর্ব মূল্যায়ন করে একটা অ্যাজাম্পশন বেসিসে এখানে বিষয়টাকে পরিমাপ করা হয়, কেননা প্রিমিয়ামের পরিমাণটাও সেই ঝুঁকি মূল্যায়নের উপর নির্ভর করে থাকে। তারপরে রয়েছে বৈধ চুক্তি। বীমা আইন অনুযায়ী এটি একটি বৈধ চুক্তি। চুক্তি আইন অনুযায়ী সব নিয়মকানুন বা আনুষ্ঠানিকতা পালনের মাঝে এই বীমা চুক্তিটি সম্পাদিত হয়। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো সাবালিক ব্যক্তি বা আইনের অধীনে কোনো অবৈধ কোনো কিছু নয়, সবকিছু মিলিয়ে বীমা চুক্তিটা সম্পাদিত হয় এবং এটি একটি বৈধ
চুক্তি হিসাবে পরিগণিত হয়, কোনো অবৈধ কোনো কিছু বীমা চুক্তির আওতায় আসে না। আইন ও বিধিবিধান মেনে এই চুক্তিটা সম্পাদন করা হয় বলে এটাকে বৈধ চুক্তি বলা হয়। তারপরে রয়েছে লিখিত চুক্তি। বীমা চুক্তি মৌখিক হওয়ার কোনো সুযোগ নেই। কেন? কারণ বীমাকারী ও বীমা গ্রহীতার সম্মতিক্রমে নির্দিষ্ট ছাপানো ফর্মে স্বাক্ষরের ভিত্তিতে বীমা সম্পাদিত হয়। বীমাকারী ও বীমা গ্রহীতা দুইজন পক্ষ যখন উভয়ে একমত হয় যে তারা একটি চুক্তিতে আবদ্ধ হবেন, পরস্পরের সম্মতিতে বীমা চুক্তিটা সম্পাদিত হয়। এবং বীমা চুক্তিতে যেহেতু বিষয়গুলো ভবিষ্যতে নিরূপণযোগ্য, অর্থাৎ ভবিষ্যতের কোনো সম্ভাব্য ক্ষতির জন্য বীমা চুক্তিটা করা হয়, সেক্ষেত্রে এই চুক্তিটা অবশ্যই লিখিত হওয়া বাঞ্ছনীয়। অলিখিত হওয়ার কোনো এখানে সুযোগ নেই, বা মৌখিক হওয়ার কোনো এখানে সুযোগ নেই। অলিখিত মৌখিক আমরা যাই বলি না কেন, সেক্ষেত্রে এটার কোনো সুযোগ নেই। তাই বীমা চুক্তি লিখিত ছাড়া কখনোই সম্ভব নয়। এটি অবশ্যই একটি লিখিত চুক্তি, কারণ লিখিত চুক্তি না হলে ভবিষ্যতে আদালতেরও দ্বারস্থ হওয়া এখানে সম্ভব নয়। তারপরে কি রয়েছে? ক্ষতিপূরণের চুক্তি। বীমা চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। বীমাকৃতের বিষয়বস্তু বা বীমা চুক্তিতে উল্লেখিত কারণে যদি বীমার বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বীমাকারী বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য থাকে। আদারওয়াইজ সে কোনো ক্ষতিপূরণ এখানে প্রদান করবে না। এখানে দুইটি বিষয় কাজ করে থাকে। একটি হচ্ছে বীমা বিষয়বস্তু, অর্থাৎ বীমার বিষয়বস্তু বলতে যে বিষয়টার বীমা করা হয়ে থাকে সেটি হচ্ছে বীমার বিষয়বস্তু। বীমার বিষয়বস্তুর ক্ষতি কিসের কোন জায়গায় উল্লেখ থাকতে হবে? চুক্তিপত্রে যতটুকু উল্লেখ থাকবে। চুক্তিপত্রের উল্লেখিত বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে বীমা গ্রহীতাকে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। তাই বীমা চুক্তি ক্ষতিপূরণের নীতির উপর প্রতিষ্ঠিত। সব বীমা চুক্তি ক্ষতিপূরণের নীতি, শুধুমাত্র জীবন বীমা ছাড়া। ঠিক আছে। তারপরে রয়েছে প্রিমিয়াম। বীমা গ্রহীতা তার জীবন ও সম্পত্তির ঝুঁকি হ্রাস করার জন্য বীমা কোম্পানির সাহায্য নিয়ে থাকে। এখন বীমা কোম্পানিকে তারা এককালীন বা নির্দিষ্ট সময় পরপর ক্ষতিপূরণের প্রতিদান হিসাবে প্রিমিয়াম প্রদান করে থাকে। তাই প্রিমিয়াম এর একটি বৈশিষ্ট্য, অর্থাৎ প্রিমিয়াম ছাড়া বীমা চুক্তি চিন্তা করার কোনো অবকাশ এখানে নেই। তাহলে প্রিমিয়াম হচ্ছে বীমা কোম্পানিকে বীমা গ্রহীতা যে একটি অর্থ বা অ্যামাউন্ট দিয়ে থাকে, সেটি হচ্ছে প্রিমিয়াম। সেটি এককালীন হতে পারে বা নির্দিষ্ট সময় পরপর হতে পারে। কিসের জন্য দিচ্ছে? তার জীবন ও সম্পত্তির ঝুঁকি হ্রাসের জন্য। এটি বীমাকারীকে বীমা গ্রহীতা এককালীন বা নির্দিষ্ট সময় পরপর পরিশোধ করছে। তারপর আসছি বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ হচ্ছে বীমার বিষয়বস্তুতে বীমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ বিদ্যমান, তাই হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। অর্থাৎ যে আর্থিক স্বার্থ ছাড়া তার এখানে মালিকানা সত্ত্ব জন্মায় না। মালিকানা সত্ত্ব না জন্মালে এখানে স্বাভাবিকভাবে সেটা বীমাযোগ্য নয়। তাহলে বীমাযোগ্য স্বার্থের সাথে অবশ্যই এই কথাটা জড়িত থাকবে যে বীমার বিষয়বস্তুতে বীমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ বিদ্যমান। আমি আবার বলছি কথাটা, বীমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ বিদ্যমান, তাই হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। এই বীমাযোগ্য স্বার্থ বীমা চুক্তির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বীমাযোগ্য স্বার্থ ছাড়া বীমা চুক্তি কখনোই করা সম্ভব নয়। এখানেই বীমা দাবিটা বাতিল হওয়ার জন্য যথেষ্ট যদি বীমা গ্রহীতার এখানে আর্থিক স্বার্থ বিদ্যমান না থাকে। আর্থিক স্বার্থ বিদ্যমান না থাকলে বীমাকারী ও বীমা গ্রহীতাকে কোনো প্রকার ক্ষতিপূরণ এখানে প্রদান করবে না। তারপর আসছি নির্দিষ্টতা। অর্থাৎ বীমা চুক্তিতে চুক্তি সংশ্লিষ্ট সকল বিষয় নির্দিষ্ট হতে হবে। কোনো অনির্দিষ্ট বিষয় এখানে হবে না। অসম্ভব, অবাস্তব বা পালন করা সম্ভব নয় এমন কোনো বিষয়ে বীমা করা সম্ভব নয়। অর্থাৎ কল্পনাপ্রসূত কোনো বিষয় এখানে বীমা করা সম্ভব নয়। বীমার বিষয়বস্তু অবশ্যই কি হতে হবে? নির্দিষ্ট হতে হবে। বীমা চুক্তিতে তার মেয়াদ থাকবে, প্রিমিয়ামের পরিমাণ থাকবে, ক্ষতিপূরণের কারণ, বিষয়বস্তু, দাবি পরিশোধ ইত্যাদি বিষয় সুনির্দিষ্ট থাকতে হবে। অর্থাৎ এখানে বিষয়টা অবশ্যই কি হবে? নির্দিষ্ট বাস্তবযোগ্য বিষয় হতে হবে। তারপর আসছে চূড়ান্ত সদ্বিশ্বাসের চুক্তি। অর্থাৎ
বীমা চুক্তিটি হচ্ছে চূড়ান্ত সন্ধিশ্বাসের চুক্তি। এখানে চূড়ান্ত সন্ধিশ্বাস বলতে বোঝানো হয়েছে যে পরস্পরের মাঝে, অর্থাৎ এখানে দুটি পক্ষ, বীমা গ্রহীতা এবং বীমাকারী, তারা তাদের পরস্পরের কাছে সরল বিশ্বাসের সব তথ্য আদান প্রদান করবে। এখানে কোনো প্রকার বল বা জোর প্রয়োগ করে এখানে তথ্য তারা আদায় করবে না এবং এখানে কোনো প্রকার তথ্য গোপন করা যাবে না। যদি কোনো তথ্য গোপন করা হয় যা ভবিষ্যতে চুক্তিকে প্রভাবিত করতে পারে, তাহলে সেই চুক্তি তখনই বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ চূড়ান্ত সন্ধিশ্বাস বলতে এখানে বোঝানো হয়েছে যে পরস্পরের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা, যেখানে তারা এক পক্ষ স্বেচ্ছায় তাদের তথ্যগুলো এক পক্ষের কাছে আরেক পক্ষ সহজেই সে তথ্যগুলো উপস্থাপন করবে। সেই তথ্যের জন্য কোনো প্রকার বল বা চাপ প্রয়োগ করবে না, খুব সাধারণত স্বেচ্ছায় সেই তথ্যগুলো বীমা গ্রহীতা বীমাকারীকে প্রদান করবে। তাই হচ্ছে চূড়ান্ত সন্ধিশ্বাসের চুক্তি। তাহলে এই বিষয়গুলো ছিল মূলত বীমা চুক্তির বৈশিষ্ট্য, অর্থাৎ যার মাধ্যমে আমরা বীমা চুক্তিটাকে বীমা হিসেবে চিহ্নিত করতে পারি। এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, যেমন প্রিমিয়াম, বীমাযোগ্য স্বার্থ, চূড়ান্ত সন্ধিশ্বাসের চুক্তি। এই তিনটা পয়েন্ট বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা পয়েন্টের মাধ্যমে আমরা আমাদের যে সৃজনশীল উদ্দীপক আছে, উদ্দীপকের প্রশ্নগুলো খুব সহজেই আনসার করতে পারবো। যেমন এখানে বীমাযোগ্য স্বার্থ এবং চূড়ান্ত সন্ধিশ্বাস নিয়ে আমরা তোমাদের গত ক্লাসেও কথা বলেছিলাম, আমাদের অফলাইনের ক্লাসগুলোতে, যে এখানে আমাদের একটা বোর্ডের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এই দুইটা টপিকসে এখানে কোনো সৃজনশীলের প্রশ্নে হাইলাইট করা হয়েছে। চূড়ান্ত সন্ধিশ্বাসের কারণে সে বীমা দাবি পরিশোধ করবে না এবং বীমাযোগ্য স্বার্থ না থাকলে সে বীমার কোম্পানির কাছে সে বিষয়বস্তুর বীমা করতে পারবে না। সো আমরা যদি বিষয়গুলো একটু ভালো করে বুঝতে পারি, আমরা খুব সহজেই প্রশ্নগুলোর আনসার সহজে করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে কোনো একটা টপিকস নিয়ে তোমাদের সামনে আসবো, পাশাপাশি চেষ্টা করব একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আইডিয়া তোমাদের দেওয়ার জন্য। ভালো থেকো, আল্লাহ হাফেজ।